দলীয়ভাবে আওয়ামী লীগ বেশ কিছু আসনে এবং বিএনপি প্রায় সব আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলেও কৌশলগত কারণে আরও পরে জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দুই দলই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শক্তিমত্তা বিবেচনা করে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ার পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের ফর্মেও প্রার্থীদের স্বাক্ষর নিয়ে রাখছেন তারা। বিএনপি নেতাদের মতে গত 12 বছরে তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা ও অনেকের সাজা হওয়ায় এবং কেউ কেউ এখনো কারাগারে থাকার পাশাপাশি অনেক নেতার নামে থাকা মামলার শুনানি পিছিয়ে জামিন বাতিল হয়। একজনের প্রার্থিতা বাতিল হলেও আসন যেন শূন্য না থাকে তা নিশ্চিত করতেই একাধিক প্রার্থী দিচ্ছে দলটি। শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ জরিপে এগিয়ে থাকাদের চূড়ান্ত মনোনয়ন দিতে কিছু আসনে একাধিক প্রার্থী রাখার পাশাপাশি জোট শরিকদেরও প্রার্থী রাখতে বলেছে আওয়ামী লীগ। আইন অনুযায়ী একই দলের একাধিক প্রার্থী একই আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারলেও পরে চূড়ান্তভাবে একজনকে মনোনয়ন দেওয়ার পর ওই দলের অন্যদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং তাতে তিনি আর স্বতন্ত্র প্রার্থী হওয়ারও কোনো সুযোগ পান না। বিদ্রোহী বা প্রার্থী ঠেকাতেও একাধিক মনোনয়ন দেওয়ার এই কৌশল তাই নিয়েছে দুই দল। সেই সাথে ঋণখেলাপি হয়ে প্রার্থিতা বাতিলের শঙ্কাও আছে বড় দুই দলের নেতাদের। এদিকে 150-র বেশি আসনে নির্বাচন করতে গণতান্ত্রিক বাম জোটের শরিক দলগুলো আলাদাভাবে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেও নির্বাচন কমিশনে নিবন্ধন থাকা 3 দল নিজেদের প্রতীকে এবং বাকি 5 দল নির্বাচন করবে শরিকদের প্রতীক নিয়ে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকান স্টুডিওতে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস.এম. কামাল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের তিনজনকে। এস.এম. কামাল হোসেন, আপনাকে দিয়ে শুরু করি যে অনেকেই বলছেন যে দুটো আওয়ামী লীগের ক্ষেত্রে কারণ মূলত দুটো, একাধিক প্রার্থী কেন? এক হচ্ছে একাধিক প্রার্থী দিয়ে আসলে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়ার পথ বন্ধ করা হচ্ছে, আর আরেকটি তো ওবায়দুল কাদের সাহেব সরাসরি বলেছেনই যে শেষ পর্যন্ত জরিপে কে এগিয়ে থাকেন শেষ পর্যন্ত দেখে মাঠে নামানো হবে। আপনার ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আসলে আমাদের একাধিক প্রার্থী কিন্তু 10 থেকে 11টা আসনে, বাকিগুলো তো একক প্রার্থী। আমরা 230টি আসনের মতো আমাদের দলীয় সভানেত্রীর স্বাক্ষরিত চিঠি গিয়েছেন। 10 থেকে 12টি জায়গায় আমাদের 2 জন করে প্রার্থী দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে এই কারণে যে 2 জনই যোগ্য। আমরা যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে কৌশলগত কারণে আমরা এটা রেখেছি। আমরা প্রত্যাহারের আগ পর্যন্ত মানে আমরা এটা দেখব আর কি, দেখার পর আমরা একজন সিদ্ধান্তের আমরা মনে করি যে আমাদের দলের যারা প্রার্থী, আপনি জানেন প্রায় 4000-এর মতো প্রার্থী আমাদের দলের মনোনয়ন কিনেছিলেন এবং আমাদের প্রিয় নেত্রীর প্রতি তাদের আস্থা, তাদের বিশ্বাস, তারা মনে করে যে তাদের অস্তিত্ব, তাদের বিশ্বাসের জায়গা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। এবং আপনি ইতিমধ্যে, আমি আগেও বলেছি আবারও বলি যে তারা সকলেই গণভবনে জননেত্রী শেখ হাসিনার সাথে দুপুরে খাওয়া দাওয়া করে জননেত্রী শেখ হাসিনা তাদের উদ্দেশ্যে উনি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সেখানে আমাদের সাধারণ সম্পাদক সকল প্রার্থীর উদ্দেশ্যে বলেন যে আমরা 300 আসনে 300 জন প্রার্থী দিতে পারবো, কোনো আসনে একের অধিক প্রার্থী দিতে পারবো না। সেই ক্ষেত্রে একজন প্রার্থী দেব। সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে জানতে চাই যে আপনারা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে যাকে মনোনয়ন দেবে আপনারা তার পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কিনা, এবং তারা সকলে 2 হাত উঁচু করে তাদের বিশ্বাসের জায়গা, তাদের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে বলেছেন আপনি যাকে মনোনয়ন দেবেন আপনার নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড, আমরা তার পক্ষেই, আমরা ব্যক্তি চিনি না, আমরা নৌকার পক্ষেই কাজ করব। আমাদের দলের ভিতর এই বিষয়ে কোনো সংকট নাই আমরা মনে করি। এরপরেও তো নিশ্চয়ই আপনি জানেন যে নেত্রকোনায়, নরসিংদীতে এরকম নানা জায়গায় সংঘর্ষ হয়েছে। এত বড় দল, ঐতিহ্যবাহী দল, সেই ক্ষেত্রে তো দুই জায়গায় মহাসড়ক অবরোধ হয়েছে, দুই একটি জায়গায় এই ঘটনা ঘটেছে এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত জায়গায় আমরা কথা বলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমি এরপর যখন আপনার কাছে আসব সেই প্রসঙ্গটিও শুনতে চাইবো যে অনেকে এর কথাও বলছেন যে এই কারণেও যে বিএনপি কি কোন প্রার্থী দেয় শেষ পর্যন্ত, মানে বিএনপির ব্যাপারটা খুবই, আমি এক সেকেন্ড এটা বলে দিচ্ছি। যেটা আপনি বলতেছেন যে বিএনপি কাকে দেয়, হ্যাঁ এই নির্বাচনটা হচ্ছে ধরেন আজকে সবচাইতে বড় সার্থকতা
এবং বড় সাফল্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি সকলকে আলোচনা করে আজকে বাংলাদেশে আপনি 3051 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, অর্থাৎ সারা বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন। আমি আপনার কাছে আসবো, আমি এসে শুনবো যে বিএনপির প্রার্থীর জন্য আতাউর রহমান ঢালী এই কথা কি, আমার মনে হয় যে ওবায়দুল কাদের সাহেব একরকমের স্পষ্ট করেও বলেছেন যে কৌশলে তো আর মানে শেষ পর্যন্ত আবার জরিপ দেখবেন। অনেকে বলছেন যে আসলে বিএনপি কাকে কোন জায়গায় নমিনেশন দেয় সেটিও আওয়ামী লীগ কোনো কোনো আসনে দেখতে চাইছে, সে কারণে ওই যে 10-12টি আসনে একাধিক প্রার্থী রেখেছে। বিএনপির ক্ষেত্রে অধিকাংশ আসনে 230টির মতো আসনে আপনাদের মনোনয়ন দেওয়া হয়েছে, সেই সবগুলোতেই 800-র মতো, মানে সব মিলে 800-র মতো লোককে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি নিজেও ঢাকা 13-তে মনোনয়ন পেয়েছেন, সেখানেও আরেকজনও আছেন। আমি আপনার কাছে জানতে চাই যে মানে এই একাধিক প্রার্থী রাখার কারণ কি? শুধুই মামলা, নাকি এতজনকে সকলকেই একরকমের প্রক্রিয়ার মধ্যে রাখবার জন্য? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসির সকল প্রিয় দর্শকদের এবং আমার নির্বাচনী এলাকা ঢাকা 13-র যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নির্বাচনের জন্য প্রস্তুত নিন। আসলে আমার প্রশ্নটার উত্তর আপনি প্রথম উপস্থাপনাই এই উত্তরটা দিয়েছেন যে বিএনপি দীর্ঘ এই 10-12 বছর কি পরিমাণ নির্যাতনের শিকার, এটা আপনারা আমাদের চেয়ে গণমাধ্যম ভালো জানেন। এবং আমাদের বেশিরভাগ নেতাকর্মীর কারো কারো 10টার নিচে মামলা নেই, মহাসচিবের নামে মামলা 134টা। তো এই ধরনের মামলা থাকার কারণে অনেকে জেলে আছেন। মামলা থাকার কারণে আপনি যে কথাটি বলেছেন, প্রধানত আমাদের কৌশল তো একটা আছেই, কিন্তু প্রধানত মামলা থাকার কারণে বা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারে, হাইকোর্ট থেকে জামিন দিতে না পারে, শুধুমাত্র এই কারণে আমাদের এই একজন করে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। এখানে কোনো কোন্দলের কারণে না। যেমন আওয়ামী লীগ, ওই যে একটু আগে কামাল বলল যে তাদের 4টি জেলায় 4টি নির্বাচনী এলাকায় যেভাবে বিক্ষোভ হয়েছে, লাঠি সোটা, একটা মহাসড়ক অবরোধ করে সেখানে টায়ার জ্বালাইছে, কুশপুত্তলিকা দাহ করছে। যদিও তারা বলছেন যে তারা সবকিছু ট্যাকেল করে ফেলেছেন। আপনাদের কিন্তু আজকে মারামারি হয়েছে, আমাদের তো এবং একজনের মাথা ফাটছে। হ্যাঁ, তো ওই রকম আমরা তো আর বন্ধ করিনি রাস্তাঘাট, আমাদের সুযোগ কম, কারণ আপনাদের সুযোগ আছে। কিন্তু আমরা যে কৌশল এখানে আছে, তারপরে আমাদের ধরেন জোটের যে ভাগাভাগি সেটা আসলে আমরা তো নির্বাচন কমিশনকে, আমরা যত শেষ মুহূর্তে নির্বাচনে এসেছি, আওয়ামী লীগ তো 4 বছর যাবতই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রচার করছে, নৌকায় ভোট দিন, মানে তারপর ধরুন এই আপনাদেরও যে 4000-এর বেশি লোক বিএনপি থেকে, ব্যক্তি 4000-এর বেশি ব্যক্তি বিএনপি থেকে নির্বাচনের জন্য প্রস্তুত। আমি এটা দিয়ে প্রমাণ হয়, আওয়ামী লীগ বারবার বলেছে বিএনপি নিঃশেষ, বিএনপির মাজা ভেঙে গেছে, বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না। এটা দিয়ে প্রমাণ হয় যে বিএনপির 4000 লোক যারা কিনেছেন, উপযুক্ত না হোক 3000 লোক অন্তত নির্বাচন করার জন্য উপযুক্ত আছে, 3000 লোক। তো কাজেই আওয়ামী লীগের কথা সত্য নয়, বিএনপিকে দাবিয়ে রাখা হয়েছে। আজকে নির্বাচনের জোয়ার যেভাবে এসছে, আপনি দেখেন ঘোষণার সাথে সাথে পার্টি অফিসের সামনে উচ্ছ্বাস, আওয়ামী লীগ অফিসের সামনেও ছিল, কিন্তু তাদেরটা স্বাভাবিক, কারণ তাদের কোনো বাধা নেই। আমাদের বাধা আছে, মাথায় মামলা আছে, তাদের আবার আরেকটা সুবিধা আছে, টাকা আছে অবৈধ। আমাদের এইটাও নেই, কিন্তু তারপরেও কর্মীদের উচ্ছ্বাস দেখেছেন, এই কর্মীরা কিভাবে এসেছে। আমি এরপর যখন আপনার কাছে আসবো, আমি শুনবো যে এই উচ্ছ্বসিত বিএনপির কর্মী বাহিনীর নেতৃবৃন্দ, তারা যখন এই যে 800 জনের ভেতর থেকে তো মানে অনেকে, মানে 3 ভাগের 1 ভাগে নেমে আসতে হবে প্রায় আসলে নির্বাচনে অংশগ্রহণকারীর সংখ্যা, এবং জোটের শরিকদেরও ভাগ দিতে হবে, তখন কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে সেই প্রসঙ্গ নিয়ে আমি আলাপ করতে চাই। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। বাম গণতান্ত্রিক জোট দেখলাম যে 100 আসনে বিভিন্ন দল মিলে আপনারা নমিনেশন, মানে মনোনয়নপত্র জমাও দিয়েছেন প্রার্থীরা।
কিন্তু এই আপনাদের জোটেও আপনারা এখনো নিশ্চিত হতে পারেননি, মানে অনেকগুলো আসনেই সিপিবিরও প্রার্থী আছে, বাসদেরও প্রার্থী আছে, মানে একাধিক প্রার্থী আছে, কেন? না, এটা বেজোড় না। আমি আপনাকে সর্বশেষ তথ্য বলি। আপনারা জানেন, এটা সবাই জানেন যে আমরা বামপন্থী দলগুলো একটা আন্দোলনের জোট, এবং প্রধানত তার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তো সেই আন্দোলনের একটা প্রেক্ষাপটে নির্বাচনের সিদ্ধান্ত নেই। এবং এটা কোনো গোপন কিছু না যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন সম্পর্কে নানা জনের নানা মত, যার জন্য নির্বাচনের প্রস্তুতিও অন্য দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি যেভাবে রাখা, আমাদের ওইভাবে রাখা সম্ভব হয় না। এই বাস্তবতার উপরে আমরা নির্বাচনের সিদ্ধান্ত নেই। এবং প্রথমে প্রকৃতপক্ষে আমরা চিন্তা করেছিলাম যে 200 আসনে মনোনয়নের দেব, আমাদের আসেও যাচাই বাছাইয়ের পরে আমরা প্রাথমিকভাবে 150 আসন চিন্তা করি। কিন্তু আপনাকে আমি সর্বশেষ তথ্য জানাই, কারণ আমি এরও একজন হিসাবে দায়িত্ব পালন করি। এই বিবেচনায় প্রকৃতপক্ষে এখন আমাদের 138 থেকে 40টা আসনে মনোনয়নপত্র জমা পড়েছে। মানে যাদেরকে আমরা মনোনয়ন দিয়েছিলাম অনেকে দিতে পারেনি। এবং এইটা আমি জানি না, টেলিভিশনের সামনে আপনি এত বড় উচ্ছ্বাস নির্বাচন নিয়ে করছেন, কথাটা অনেকের কাছে বোধগম্য নাও হইতে পারে, কিন্তু অনেক প্রার্থী প্রকৃতপক্ষে জামানতের টাকা সংগ্রহ এবং সিডি সংগ্রহ নির্বাচন নিয়ে আমি একা উচ্ছ্বাস করছি, আমি বুঝলাম না। না, আপনি বলছেন যে উচ্ছ্বাস এখানে আলোচনা হয়েছে, আপনি না, এই যে এখানে বললাম যে আলোচনা হচ্ছে, দর্শক দেখছে, সেখানে বলছি আমার কথাটা বেমানান মনে হবে। এই যে জামানতের টাকা এবং নির্বাচন পরবর্তী খরচের কথা চিন্তা করেই অনেকে আজকে মনোনয়নপত্র জমা দেয়নি আমাদের। এই কথাটা আমি তুলে রাখলাম, কারণ এই কথাটার প্রধান কারণ হচ্ছে আমরা বলি যে নির্বাচনে দাঁড়ানোর সমসুযোগ চাই। এই যে সমসুযোগটা হলো না, এবং অনেকে দাঁড়িয়েছে এক ধরনের মানে এই কিভাবে খরচ করবো এরকম। যাই হোক, সেটা আলোচনা আমি প্রধান করছি না এখন। তা আমাদের 38 থেকে 40টা আসনে 140 নির্বাচনে আমরা অংশ নিচ্ছি, এটা আমি আপনাদের মাধ্যমে বলি। তার মধ্যে ধরেন সিপিবি, এক্ষেত্রে আমাদের 75 জন হচ্ছে নিজস্ব প্রার্থী, 2 জন আমাদের সমর্থক। এখানে আমাদের বাসদ, তারা 43 জন প্রার্থী দিয়েছে। অন্যরা আমি আর ব্যাখ্যা না যাই, অন্যরা আরো কম। আপনি যদি একটু আমাকে বলেন যে ওইটা আমি বলছি, আসছি। এইগুলোর মধ্যে এই যে আমি যেটা বললাম, আমরা আজকে সর্বশেষ বলে দেখলাম আমাদের মাত্র 11টি আসনে একাধিক প্রার্থী রয়েছে, 11টি আসন। বাকি আসনগুলো কিন্তু একক প্রার্থী ইতিমধ্যে আমরা করেছি। মানে কেন আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি? সিদ্ধান্ত না, আমি বোঝার জন্য বলছি। আমাদের কাছে যখন আসে সিদ্ধান্ত আমরা 2 মিনিটে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি, কারণ আমরা জেলায় পাঠিয়েছি। কারণ আমাদের মনোনয়নগুলো তৃণমূল থেকে আসে। আমরা মনে করি আন্দোলনকারী সংস্থা হবে তারা আলোচনা করে একটু করেছে। আমার ধারণা এটা জাস্ট মনোনয়নের আগে এটা শেষ হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। সুতরাং আমি বলছি যে মেজর কোনো প্রবলেম আমাদের জায়গায় নাই, এই কথাটা মানে আমি তুলে ধরলাম। কিন্তু আমি দৃষ্টিভঙ্গিটা এটা আবার বলছি, যেভাবে নির্বাচনে আমরা একটা প্রথমেও ভেবেছিলাম যে করতে পারে, নির্বাচনে দাঁড়ানোর সমসুযোগ না থাকার কারণে, আমি দাঁড়ানোর সমসুযোগ বলছি, এইটা না থাকার কারণে সেই জায়গাটা এখনো হয়নি। এবং নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনেকের মনে একটা ভয় ভীতি, মানে যেটা একটা স্বস্তি, এই যে প্রার্থী দেখছেন, কিন্তু সংখ্যাটা কিন্তু এখনো দূরীভূত হয়নি। বিরতির পর আমি আপনার কাছে যখন আবার ফিরবো, আমি তখন আসলে এই প্রসঙ্গটা জানতে চাইবো যে বাম গণতান্ত্রিক জোট, আপনারাও বলছেন বিএনপির মতোই যে আন্দোলনের অংশ হিসেবে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে যাননি। এবার আন্দোলনের না, বিএনপি আগে অতীতে কখনো বলেনি, বামপন্থীরা তো বরাবর বলে আসছে না, গতবার আপনারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাননি, এবার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছেন। বরাবরই বামপন্থীদের থিওরি হচ্ছে বরাবরই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন মনে করে বিএনপি। এবার আপনি নতুন শুনলেন, আন্দোলনের অংশ হিসেবে গতবার যেমন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এবার নির্বাচনে যাচ্ছেন। আমি জানতে চাইবো যে আপনাদের এই উচ্ছ্বাসের কারণটা কি? এই প্রসঙ্গটা শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনী। এস এম কামাল হোসেন, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন নিয়ে, এই নিয়েই তো আলোচনা, সেই প্রশ্নটি করছি। মোহাম্মদ হাসানুর বলছেন, একাধিক প্রার্থী দিয়ে দলগুলোকে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে না? কেননা তারা সবাই আলাদাভাবে প্রচার চালাচ্ছেন এবং নিজের জন্য ভোট চাইছেন। এটা তো একাধারে প্রার্থীর সমর্থকেরা আলাদা হয়েই থাকছেন। উত্তরটা আশা করছি দেবেন। দিচ্ছি আমি। এই উত্তরটা দেওয়ার আগে একটা কথা বলছি যে মানে ঢালি ভাই বিএনপির মহাসচিবের সম্পর্কে বলছে 136টা মামলা। বিএনপির মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মামলার একটা তালিকা দিয়েছেন, মামলা হচ্ছে 1020টা, অথচ বিএনপি লক্ষ লক্ষ মামলা আপনাদের মিডিয়াতে বলছেন। অবৈধ টাকার বলি, নির্বাচনের তারিখ ঘোষণার পরে যে মামলা হয়েছে গায়েবী, এই মামলার না, সেটি আবার আলাদা নির্বাচন কমিশনে দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন রাজনৈতিক মামলা তালিকা। অবৈধ টাকার কথা বলছেন, অবৈধ টাকা পানামা কেলেঙ্কারিতে যে লিস্ট বেরিয়েছে তাতে কিন্তু ম্যাক্সিমাম বিএনপির ব্যবসায়ীরা। আপনি যদি লিস্টটা চান, আগামীতে আলোচনা হলে সেই লিস্টটা আমি এনে দেখাবো। অবৈধ টাকা কোথায়, আমি তারেক রহমান সম্পর্কে এনে আলোচনা করবো না, অবৈধ টাকা কার কাছে এটা বলতে চাই না। আপনারা
একটা আমি দর্শকদের কাছে বলতে চাই যে ধরেন আজকে উৎসবমুখর পরিবেশে সবাই মনোনয়নপত্র জমা দিচ্ছে, বাম গণতান্ত্রিক জোটও মনোনয়নপত্র জমা দিচ্ছে, কোথাও কিন্তু কাউকে বাধা দেয়নি। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই গণতন্ত্রের চর্চা এমন করা করছে, শমশের মোবিন চৌধুরী সিলেটে মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার পথে তার গাড়িতে বিএনপির কর্মীরা হামলা করছে। আমি ডিবিসি অথবা নিউজ 24 আসার সময় একটা সংবাদে দেখে এসেছি, আমার যদি স্মরণ শক্তি থাকে। বিএনপির কর্মীরা হামলা করেছে, কে বলেছেন? আমি আসলে নিউজটা মিস করেছি। আমি নিউজ 24 অথবা আমি এটা আপনি এটা খবর নিলে দেখেন। আমি এই নিউজ দেখেই বলতেছি যে শমশের মোবিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার পথে বিএনপির কর্মীরা তার গাড়িতে হামলা করেছে। অথচ এই যে হামলাটা, বিএনপি গণতন্ত্রের কথা বলে, সুশাসনের কথা বলে, ক্ষমতায় যাওয়ার আগে একজন ব্যক্তি তার গণতান্ত্রিক অধিকার, সে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাড়ি ফিরছে, তার গাড়িতে হামলা করা হয়েছে। এক, আপনি যে আমার যে ভাইটা প্রশ্ন করছে যে একাধিক প্রার্থী, আমাদের কিন্তু একাধিক প্রার্থী বেশি নাই, 10 থেকে। আপনি শমশের মোবিন সাহেবের কথা যখন তুললেনই, শমশের মোবিন সাহেবের তো নির্বাচন করবার কথা নুরুল ইসলাম নাহিদ, মানে সিলেটে জমা দিয়ে উনি আসতেন। না 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 না, আমি ওই যে আবার আমাদের আলোচনার প্রসঙ্গে ফিরতে চাইছি। সেই একই সিটে তো সিলেট 6 তো আপনাদের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। এদিকে 6 জমা দিয়েছে সে। আমি কোথায় জমা দিয়েছেন সেটা জানি না, মানে আমরা যে শুনছিলাম, আমি যদি আপনাকে দর্শকের প্রশ্নে ফেরত যাই, আমি এর মধ্যে এটা খুঁজবো, কারণ আমি জানতাম যে শমশের মোবিনও চান সিলেট 6, নুরুল ইসলাম নাহিদ তো আপনাদের প্রার্থী সিলেট 6 থেকে। আমি জানতে চাই এই যে একাধিক জনকে আশা দিয়ে রাখছেন, এবং এমনকি দলেরও কেউ কেউ মানে জোটের কোথাও কোথাও জোটের প্রার্থীও আশা ধরে আছেন, দলের প্রার্থীও আশা ধরে আছেন, কোথাও কোথাও নিজ দলেরই 2 জন প্রার্থী আশা ধরে আছেন। তো এখন কর্মীদের মধ্যে তো একটা হতাশা তৈরি হবে। আমাদের যেখানে ধরেন 2 জন করে প্রার্থী আছে, 2 জনকে জমা দিতে বলা হয়েছে, এবং 2 জনকেই একসাথে নৌকার পক্ষে ভোট চাইতে বলা হয়েছে। এখানে কোনো আলাদা কিছু আছে, এবং এই জায়গায় কোনো সংঘাত হয়নি। আপনি দেখেন এখানে কোনো সংঘাত হয়নি। যেটা হয়েছে আপনার, একটা হইছে নেত্রকোনা হয়েছে, একটা হইছে ফরিদপুরে আপনার সিলেটে জাতীয় পার্টির প্রার্থী যাতে না দেন সিলেট 2-এ, সেখানে মহাসড়ক অবরোধ হয়েছে। এইটা ধরেন অনেক জায়গা আওয়ামী লীগের কর্মীরা মনে করে যে এখানে জাতীয় পার্টির প্রার্থী দিলে আমরা জিততে পারবো না, এই কারণে এক্সাম এইটা ধরেন এই উড্ডের পর্যন্ত এটা একটা প্রক্রিয়া থাকবে যে প্রেসার দিলে যদি চেঞ্জ হয় প্রার্থী, প্রেসার দিলে যদি প্রার্থী চেঞ্জ করে, হাইকমান্ড প্রার্থী চেঞ্জ করে, এটা প্রেসার অনেকে দিতে পারে, মানববন্ধন করতে পারে, এই করতে পারে। কিন্তু আমরা এগুলো, আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এইগুলো উনি তদারকি করছেন এবং সব জায়গায় দিক নির্দেশনা দিচ্ছেন। এই ধরনের কোনো ঘটনা ঘটানো যাবে না। আমরা মনে করি যে আমরা এবার নির্বাচনে জোটগতভাবেই করব, সেই ক্ষেত্রে দল যাকে যেখানে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবে এবং বাকিরা উড্ড করতে হবে যদি কোথাও থাকে। এটা আমাদের দলে এই ধরনের কোনো সংকট ইনশাল্লাহ হবে না। আতাউর রহমান ঢালী, এই যে প্রশ্ন দর্শক করলেন যে একদিকে তো এটা আসলে কর্মীদের জন্য একটা হতাশার সৃষ্টি করে, আর অনেকগুলো মানে এই যে ধরুন সংঘর্ষ হলে আবার তো একটি ধোঁয়াশাও তৈরি হবে যে কোনটি বিএনপি করেছে, বিএনপির প্রার্থীতে হলো নাকি অন্য কোনো দলের কেউ করলেন, আবার মানে জোটের প্রার্থীরা অসন্তুষ্ট হয়ে ঘটালেন কিনা, মানে নানা রকম আসলে মানে অসন্তোষ এবং সমীকরণ তো তখন দেখা দেবে। ধন্যবাদ আপনাকে। আপনার কথা আমি ফেলে দিচ্ছি না, কিন্তু আমরা বিএনপি কি কারণে একাধিক প্রার্থী দিয়েছি, আর আরেকটা জিনিস বুঝতে হবে যে বিএনপির অবস্থান আর আওয়ামী লীগের অবস্থান এক না। এই কারণে বিএনপি একটি কঠিন সময়ে নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, এবং এই নির্বাচন বিএনপির কর্মীরা সত্যিকার অর্থেই আন্দোলন হিসাবে গ্রহণ করেছে, এবং গ্রহণ করার কারণেই এই যে উচ্ছ্বাসের কথা বললাম, যে দীর্ঘ 10 বছর যারা নিঃশ্বাস নিতে পারেনি, সেই নিঃশ্বাস তারা প্রাণ খোলা আকাশে নিঃশ্বাস ছেড়েছে। আজকে সেই ক্ষেত্রে আমি মনে করি না বিএনপির এতে কোনো মানে মেজর কোনো বিরোধ বিএনপির ভিতরে হবে না, যেহেতু তাদের হামলা মামলা এবং তাদের অস্তিত্বের প্রশ্ন এই নির্বাচনে, জাতির অস্তিত্বের প্রশ্ন, বিএনপির অস্তিত্বের প্রশ্ন এই নির্বাচন। কাজেই সেই ক্ষেত্রে বিএনপির আমি বলবো না টুকটাক হতে পারে, বাট মেজর কোনো সমস্যা হবে না। সব জায়গায় প্রার্থী যে হবে তার পক্ষেই সবাই খাটবে, এটা আপনাকে নিশ্চিত। আর কামাল যেটা বললেন যে
শমশের মুবিনের গাড়িতে। হ্যাঁ, আমি নিউজটা পেয়েছি এই মাত্র, সিলেট 6 মানে নুরুল ইসলাম নাহিদের আসন। শমশের মুবিন চৌধুরী আশাবাদী যে আওয়ামী লীগ আসনটি ছেড়ে দেবেন, আর বিএনপির এক সমর্থক, যেহেতু তিনি বিএনপি ছেড়েছেন, কাজে বিএনপির এক সমর্থক তার গাড়িতে লাথি মেরেছেন যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন তিনি। কে শমশের মুবিন চৌধুরী তো মানে এখন আর বিএনপি ছেড়েছে অনেক আগে। শমশের মুবিন যখন বিএনপি ছেড়েছেন তখনই তো এই ঘটনা ঘটতে পারত, কিন্তু তখন ঘটে না। 2013-তে বোধহয়, মানে নির্বাচনের আগে। এরপরে তো কোনো ঘটনা অন্য কোথাও যোগ দেয়নি, এর আগে তার কোথাও যোগ দেয়নি, এবার বিকল্প ধারায়ও যোগ দিয়েছেন, নৌকা মার্কাও চাইছেন। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার কারণে এখানে ওনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপি না, উনি যাদের কাছে সিট চেয়েছেন এখন তারাই মূল প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, তারা মূল প্রতিদ্বন্দ্বী। তো এখানে তার উপরে আঘাত আসবে বিএনপির থেকে, তো এটা লজিক্যালি আঘাত আসতে পারে না। যুগান্তরের নিউজ আর কি, আমি নিউজ না, নিউজ হইতে পারে, বাট গো লজিক, সমীকরণ নানা রকম আছে সেটা বলছেন। বিএনপি কেন তারা আক্রমণ করবে? বিএনপির কোন প্রার্থীর তো সে বারাভাতে ছাই দিচ্ছে না, যার বারাভাতে ছাই দিচ্ছে সেখানে সেটাও হইতে পারে। আমি নট আনলাইকলি, এবং মোস্টলি সেটাই হয়। আমি সেই ক্ষেত্রে এইভাবে ঢালাও দোষারোপ না করে, আমি পত্রিকা রেফারেন্সে বলছি, আমি কিন্তু দোষারোপ, আমি কিন্তু সিলেটে কোথায় কি হয়েছে জানি না। আমি আসার পথে পত্রিকাটা দেখলাম যে বিএনপি শমশের মুবিনের চৌধুরীর গাড়িতে, যেটা এখন বলছে যে তার গাড়িতে লাথি মারছে বা ঢিল মারছে, যাই হোক একটা কিছু করছে বিএনপির সমর্থক। মুয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল আল মিন্টু, হাবিবুর নবী খান সোহেল, তাদের মতো নেতারা নির্বাচন করছেন না, সেটা সর্বত্র আজকে শিরোনাম। আচ্ছা, আমি আলোচনায় আসছি। এবং আমি যেটা পড়ছিলাম যে মুয়াজ্জেম হোসেন আলাল আসলে তার পছন্দের আসনটি পাননি। আচ্ছা, বরিশাল 2 চেয়েছিলাম, একটু অপ্রাসঙ্গিক হলো, আমি আমার নির্বাচনী এলাকা থেকে সরাসরি ঘরে একটা মিটিং থেকে আমি উঠে আসছি। আমি রাস্তায় এসে খবর পেলাম আমার আদাবর থানার সাংগঠনিক সম্পাদককে আমার বাসার থেকে যাওয়ার পথে পুলিশ গ্রেপ্তার করেছে, কামালকে। তো এটা অত্যন্ত দুঃখজনক। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ এই কাজ করছে, আমি এর মাধ্যমে এর নিন্দা জানাচ্ছি। সেকেন্ড, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে আলাল, এটা হইতেই পারে আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ হয় নাই বা কি কারণে করেছে, কি কারণে ছেড়েছে সেই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসব। এই তিনজনের বিষয়টি নিশ্চয়ই খুব মানে একটি গুরুত্বের সাথে মিডিয়া দেখছে, সেটাই স্বাভাবিক, আমি আসব। কিন্তু তার আগে আমি রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যে প্রশ্ন করতে চাইছিলাম সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে আমাদের উচ্ছ্বাস নিয়ে আপনি প্রশ্ন তুলছিলেন যে যেখানে আপনার দলের অনেক নেতৃবৃন্দ জামানত বাজেয়াপ্ত হবার শঙ্কায় নির্বাচনে শেষ পর্যন্ত মনোনয়ন পত্রটি দাখিল করেননি, মানে আপনি অর্থনৈতিকভাবে সম লেভেল সৃষ্টি করা যাচ্ছে না সকল রাজনৈতিক কর্মীর জন্য, সে প্রসঙ্গ তুলতে চাইছেন। আমার জানবার ইচ্ছা, কি পরিস্থিতি বদল হলো যে আপনাদের এই উচ্ছ্বাস এবং আপনারা নির্বাচনে এলেন, গতবার আসেননি, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে জামানত বাজেয়াপ্ত হবার চিন্তা কেন বাম গণতান্ত্রিক জোট করবে? আপনারা তো দাবি করেন যে আপনারা তৃণমূলের রাজনীতি করেন, আপনারা তৃণমূলের আপনি ফুললি, মানে আমি জানি না, আমি বুঝাইতে পারিনি বা ফুললি উল্টা বুঝছেন আর কি। জামানত নিয়ে আলোচনাই করিনি আমরা, কারণ আমরা এই নির্বাচনে যাই সবসময়ের জন্য আন্দোলনের অংশ হিসেবে। জামানত থাকলো কি থাকলো আলোচনার বিষয়, আমি সে কথাও বলিনি। আমি বলছি টাকাটি জমা দিতে হবে, আমি বলছি ওই যে জামানতের টাকা জোগাড় করতে না পারার কারণে। আচ্ছা, জামানত 20,000, সিইটিডি কিনলে অন্যান্য করতেই শুরুতেই 50,000 টাকা লাগে, নির্বাচন করতে গেলে আরো লাগে, ওই 20,000 টাকাই জোগাড় করতে পারেনি। আমি বলছি পরিস্থিতি, আমি দুইটা উদাহরণ দিই, এগুলো আজকে আলোচনা করতে চাইনি কারণ এটা করলে নিজেরও আবেগ আসে, মনটাও খারাপ আমার। আজকে পরিষ্কার বলি, যেমন ধরুন অনেকে, আমি নিশ্চয়ই টেলিভিশন শোনে বলেই বলছি, সিংগাইর অঞ্চল যান, আমরা যাকে মনোনয়ন দিয়েছিলাম এবং রেডি ছিল গতকাল পর্যন্ত, ক্ষেত মজুর আন্দোলনের নেতা, উনি কারোর কাছে টাকা চাইতে পারেন না, ভাবছেন জোগাড় করতে পারবেন, উনি সিডিটাও কষ্ট করে কিনছেন, 20,000 টাকা জোগাড় হয়নি, আজকে উনি মনোনয়ন দেন নাই। একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দেই, হাতিয়া, আগেই আমরা নির্ধারণ করেছিলাম একজন প্রার্থী, কৃষক আন্দোলনের নেতা, তিনি হোল টাইমার, নিজের কৃষির উপরে নির্ভরশীল, তিনি প্রথমে রাজি না, শেষ বেলা এসে বললো যে না ঠিক আছে আমি মনোনয়নের টাকা 50,000 করেছি, কাগজটা দেন, আমরা দিলাম। পরে উনি জানালেন, বাড়ি গেছেন, ওনার মা বলছে বাবারে জমি তো যা ছিল বিক্রি করছি, সেবার দ্বারাই কি আবার বিক্রি করবি, থাক না।
আমি বলছি আমার পয়েন্টটাকে এইটুকুই, যেহেতু আপনি কথা তুললেন, কিন্তু এটা আপনারা আমি বাড়াচ্ছি না, আমি অন্য আসছি। মডেলের রাজনীতির কথা বলেন, কথাটা- মানে আমরা যদি একটু please বরিশালের শেষ করতে দেন। মনীষারের কথাই বলি, না, আপনি শেষ তিনি করতে তো দেন। নাকি সবার কাছ থেকে এইটা একটু টাকা শেষ তুলে করতে- করছিলেন। শেষ করতে দেন, কারণ না হলে একটু আপনি যে তোড়ে ঘুরে বললে আসলে ভুল। যেমন আপনি ইতিমধ্যে এমন একটা অপব্যাখ্যা করেছেন যেটা খুবই প্রবলেম। আমি বলেছি জামানত আমাদের কাছে এজেন্ডা, জামানতের টাকা জোগাড়, যেটা ওই যে বলছি যে এই রাজনৈতিক উচ্ছ্বাস বাড়া, যারা চিন্তা করেন আপনাদের মাথায় এই জামানতের টাকা, নির্বাচন করবো 2-4-10 লাখ টাকা কোনো টাকা না, কিন্তু আমাদের কমরেডদের কাছে 20,000 টাকাও টাকা। এইটাই আমি কেন? বুঝাইতে আমি চাইলাম। সেটাই আসছি, আমি আপনার শেষ কাছে করছি। জানতে চাইছি। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, জি। একটু শুনতে দেন, নাহলে এইটার মধ্যে অন্যটা দিলে আসল কথা হয় না। সুতরাং এইটা হচ্ছে এই কারণে আমি বলেছি, সুতরাং আপনার ওইটা কারেক্ট না, এটা বললাম, এইটা আমরা পারিনি। এবার হচ্ছে আমি দ্বিতীয় প্রশ্নই নির্বাচন নিয়ে কথা বলছেন। বহুদিন আমরা বলেছি বামপন্থীরা, এটা একেবারে পড়েই দেখলে আমি এই বুঝবেন। প্রশ্নের উত্তর পরে নেব, উত্তর আমি কিন্তু রুহিন হোসেন দিচ্ছি। প্রিন্স, আমি আগে জি। জানতে চাই 20,000 টাকা একজন নেতা যিনি জি, জি, তৃণমূলের জি। রাজনীতি করবেন, জি, একটি জি। সংগঠন যখন শক্ত হবে, হ্যাঁ। তখন 20,000 মানুষ থাকলে 1 টাকা করে দিলে তো 20,000 এটা টাকা কাগজের জোগাড় হয়। কথা, এটা অনেক সময় হয় না, অনেক সময় হয় না। জি, অনেক সময় আপনারা হয় তো না। এই মডেলের নির্বাচন করছিলেন। নিঃসন্দেহে, জি। কিন্তু সব জায়গায় এটা সম্ভব হয় না। এক সময় আমাদের এই বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা আছে, মানুষ ডিম দিয়ে, মানে ডিম চাঁদা দিয়েও করেছে, কিন্তু সব সময় এটা হয় না। এটা হচ্ছে বুঝতে হবে, সব জায়গায় মানে হয় না। কাজে রাজনীতিটাও না, সব বদলে জায়গায় হয় গেছে, না। হ্যাঁ। সব জায়গায় তো সমভাবে হয় না। আমরা এইখানে টেলিভিশনে বসে রাজনীতিকে সমভাবে ভাবি, সব জায়গায় সমানভাবে ভাবি, সব জায়গায় এটা সম্ভব হয় না। এইটা হচ্ছে সহজ কথা। ওই দেখবেন বড় দলগুলো তো সব, এই যে আমরা যে বলছি, তার মানে কি সবার 10 লাখ টাকা আছে? নট দ্যাট। সব জায়গায় এটা সমভাবে হয় না, এই হচ্ছে মূল কথা। আমি তার মানে যেটা বলছি, এইটাকে যদি নির্বাচনে দাঁড়ানোর লেভেল প্লেইং ফিল্ড হতো, তাহলে আজকে আমাদের এই দুরবস্থাটা হতো না। কিন্তু তারপরও সেটা আমার প্রধান বক্তব্য না। বক্তব্যটা হচ্ছে আমরা বরাবরই আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনের অংশ নেই, এবারও সেটা নিয়েছি। গতবার আপনি নেন একটা নাই। বলেছেন, আসছি জি। এবারও সেটার উত্তরে আসছি। এখন যে প্রশ্নটা বারবারই করছেন, আপনার এখানে অনেকবার উত্তর দিয়েছি, আজকেও বলতে হলো। গতবারে কি ছিল ছোট্ট করে বললে, 1 নম্বর সরকার চেয়েছিল একতরফা নির্বাচন। 2 নম্বর যারা ক্ষমতার বাইরের ছিল বিরোধী দল, তারা আন্দোলনের নামে একটা কি বলবো যে ধ্বংসযজ্ঞের উৎসব করেছিল। সরকার এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাইছে, সেটা ভাবছেন না, না, কিভাবে? শেষ করি না, আসি ওটা। উত্তর না দিতে গেলে তো আপনি অর্ধেক শুনে মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। ভুল তথ্য দিয়েন না, অন্তপক্ষে আমাদের আপনি ব্যাপারে। বারবারই কথাটা না, আমি বলছেন, বলছি আপনি এই জন্য বারবারই কথাটা না, আমার বলছেন। কথা তো শেষ করতে জি। দিচ্ছেন না, তো শেষ করতে দিতে হবে তো। আপনি অযথা উত্তেজিত না, হচ্ছেন। আমি উত্তেজিত হচ্ছি না, আমি শেষ করতে চাইছি উত্তর, না হলে ভুল বোঝে। আমাকে বলে আপনি তো সব কথা শেষ করতে পারেন না, আমরা শেষ করতে দেন। তাহলে প্রথমটা ছিল সরকার, আবার রিপিটার এই যে সময় যাচ্ছে, সরকার চাইলে একক নির্বাচন, বিরোধী দল নির্বাচন, তারা যে আন্দোলনের নামে এইখানে ভাঙচুর উৎসব করলো, নির্বাচনের পরিবেশ ছিল না। আমাদের বিবেচনায় গতবারটা ছিল নো ইলেকশন, এইবারে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, এটা হওয়াও কঠিন, কিন্তু যেটা হবে ব্যাড ইলেকশন। তারপরে আমরা মনে করি এই গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক রাখার জন্য এই ব্যাড ইলেকশনে যাওয়া উচিত, এই জন্য আমরা গিয়েছি। গতবার ছিল নো ইলেকশন, এই জন্য যাইনি, এই ব্যাড ইলেকশনে আমরা আছি। এই হচ্ছে মূল কথা। মানে আপনার এই কথার উত্তর আমি বললাম। এরপর অন্য কথা থাকলে বলেন, আমি সেটার পরিষ্কার বলি, নাহলে হয় কি ভুল বোঝে আর কি, উত্তরটা ক্লিয়ার আপনি না করতে কয়েকবার পারলে। রিপিটেডলি আর বললেন কিছু আমি না। ভুল তথ্য দিয়েছি, নিশ্চয়ই সেই অফেয়ারে ওই যে- বুঝবো যে কি ভুল তথ্য আমি দিলাম। একটা বিরতির পর দর্শক ফিরে এলাম রাজকাহনে। আমি রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার এক দর্শক, আমি তার নামটা খুঁজছিলাম, তিনি বলেছেন যে আমি আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছি না। আপনি যে অভিযোগ করছিলেন, আমি আপনার কাছে জানতে চাই যে আপনিও বারবার বলছিলেন যে অর্থনৈতিকভাবে আপনারা সমান অবস্থানে নাই। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে, অংশগ্রহণের পরিবেশের ক্ষেত্রে কি মনে করছেন? আতাউর রহমান ঢালি অভিযোগ করছিলেন যে তাদের নেতাকর্মীরা এখনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না। আপনাদের অভিযোগের নেতাকর্মীদের প্রধান কথা, এই ধরনের বাধা বিপত্তি উল্লেখযোগ্য পরিমাণে নাই, ছোটখাটো আছে, এটা আমার স্বীকার করতে দ্বিধা নেই, বাস্তবতা। কিন্তু আমরা বলি যে নির্বাচনে প্রধানত যে টাকা ছাড়া হয় না, টাকার খেলা, শক্তির মহড়া, পেশি শক্তি, তারপরে ধরুন আঞ্চলিক এবং সাম্প্রদায়িক প্রচার প্রচারণা, আর প্রশাসনিক কারসাজি যে হবে না এর নিশ্চয়তা বিধান করা, এই জায়গাগুলো হয়নি। এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড না থাকার আমাদের প্রধান কারণ। আমরা যেমন ধরুন, আমি বোঝার জন্য বলি, 2008 সালে যখন এই যে আরপিও গুলো হয়, তখন দেখবেন এখন যেমন একরঙা পোস্টার, টাকার কিছু বেঁধে দেওয়া হয়েছে। আমাদের কথা ছিল যে এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আরো উন্নততর যাবে। 8 সাল 18 সাল এখানে এসে যদি এইটা আমরা করতে পারতাম যে মনোনয়নের ক্ষেত্রে এত টাকা লাগবে না, প্রচার মানে নির্বাচন কমিশনের সুযোগ পোস্টার করে দেবে, প্রচারের ধরুন প্রজেকশন মিটিং একইভাবে করবে। আওয়ামী লীগও দিয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ আপত্তি করে, নেই, আপনার আমরা যদি তো মনে আমরা থাকে। সেটা তো দীর্ঘদিন ধরে বলছিলাম। তাহলে আমরা ওই সুযোগের কথা বলছি, ওইটা নাই বলেই আজকে সাধারণ মানুষের পক্ষে এই ধরনের নির্বাচনে দাঁড়ানো কঠিন। আমাদের কাছে কিন্তু সুযোগ মানে ওইটা আগে, তারপরে অন্য অন্য জায়গায়। আমাদের প্রধান অভিযোগ এই মানে পুরো ব্যবস্থার প্রতি, যে ব্যবস্থাটা এইভাবে না পাল্টালে প্রকৃতপক্ষে ধরুন, ওই যে আমি যে ক্ষেত মজুরের কথা বললাম, যিনি পার্লামেন্টে গেলে ক্ষেত মজুরের স্বার্থ রক্ষা করতে
করতে পারবেন। কৃষক পার্লামেন্টে গেলে কৃষকের স্বার্থের আইনের কথা বলতে পারবেন। একজন শ্রমিক নেতা তিনি পার্লামেন্টে গেলে শ্রমিকের আইনের কথা বলবেন, কারণ তো আইন প্রণয়নকারী সংস্থা, এ তো অন্য সংস্থা না। পার্লামেন্টের এই ধারার আমরা মনে করি ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হয়নি। যদিও এই সমাজ ব্যবস্থা 100% হবে তা আমরা মনে করি না, যার জন্যই আমাদের আন্দোলনের যেমন পার্ট রাখি ঠিক একইভাবে তারই পার্ট হিসাবে এই অংশ নেই। আমরা এটা করছি, এবার যে আমরা 140 আসনে ইলেকশন করব, আমরা আমাদের এই কথাগুলো আশা করি মানুষের সামনে নিয়ে যাব এবং মানুষের কাছে আমরা ম্যান্ডেট চাইব। আমি আতাউর রহমান ঢালি আপনার কাছে জানতে চাই যে এই যে টাকাটা আসলে কত গুরুত্বপূর্ণ। কাজী জোসেফ শাহাদাত ওই কথা বলেছিলেন যে প্রিন্স ভাইকে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছেন না, আর তিনি বলেছিলেন বিএনপি আর সিপিবি তো এক না। আপনার কাছে আমি জানতে চাই যে নির্বাচনের মাঠে আসলে টাকাটা কত গুরুত্বপূর্ণ। আসলে দুর্ভাগ্যজনক হইল সত্যি, এখন নির্বাচন মানেই টাকা। আমি প্রতি পদে এখন মাত্র নমিনেশন দাখিল করার পরে প্রতি পদেই এর অনুভব করছি। আপনি দেখেন এক সময় 54 সালে যখন যুক্তফ্রন্টের নির্বাচন হয় তখন 0.55% এই ধনী লোকরা নির্বাচনে অংশ নিত। সেই সময় শিক্ষক, উকিল, এই ধরনের সমাজ সংস্কারক এরা নির্বাচনে অংশ নিত। এখন যে বলা হয় 83% ব্যবসায়ীরা এখন পার্লামেন্টে আছে। আগামী যে পার্লামেন্ট হবে দুই দলেরই, এটা গণতন্ত্র বিকাশের জন্য, সমাজ বিকাশের জন্য আমি মনে করি এটা একটা সুস্থ প্রতিযোগিতা নয়। মানে আপনি অর্থের বিষয়টি মাথায় রাখছেন। যে প্রশ্ন আপনাকে করতে চাই যে মোয়াজ্জেম হোসেন আলাল তিনি চেয়েছিলেন বরিশাল 2, পাননি, এবং শেষ পর্যন্ত আব্দুল আল মিন্টু যিনি ফেনী 3 আসনে নিজে এবং ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন, তিনিও আর জমা দেন নাই। জমা দেননি মোয়াজ্জেম হোসেন আলাল যিনি বরিশাল 2 চেয়েছিলেন, এবং ঢাকা 8 আসনের প্রার্থিতা চেয়েছিলেন হাবিবুন নবী খান সোহেল, তিনিও পান নাই। এবং প্রথম আলো লিখছে যে পছন্দের আসলে আসনগুলো না পাওয়াতেই এই অসন্তোষ 3 জন বড় নেতার। আসলে ব্যাপারটা ঠিক প্রথম আলো যেভাবে লিখেছেন ব্যাপারটা আমি ঠিক এইভাবে জানি না। আর আমি এই ব্যাপারে যেহেতু তাদের সাথে তারা দলীয়ভাবেও জানাই নেই যে কি কারণে তারা নির্বাচন করতে চাচ্ছেন না, তো কাজে এটাকে ঢালাও কমেন্ট আমি করতে চাই না, এইটুকু জানি। তবে আমি আব্দুল আওয়াল মিন্টুর ব্যাপারে, উনি আমাদের দলের অত্যন্ত বড় নেতা, ওনার ব্যাপারে যতটুকু জানি এটা ওনার নিজের কোনো সিদ্ধান্ত না, আমাদের অনেকটা দলীয় সিদ্ধান্তের মতোই উনি নির্বাচনী পরিচালনায় আমরা মনে করেছি উনি, কারণ সবাই যদি ইলেকশনে চলে যায় তাহলে এই পরিচালনা কারা করবে, উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আব্দুল আওয়াল মিন্টুর মতো লোকেরা এমপি না হলেও এই দেশে মন্ত্রী এমপির থেকে অনেক বেশি প্রভাবশালী। এস এম কামাল হোসেন আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের আবার অনেক হেভিওয়েট প্রার্থীরা, কেন্দ্রীয় কমিটির অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা তারা মনোনয়নই পাননি, সেটি নিয়েও গত কয়েকদিন ধরেই তো কথা হচ্ছে। আপনার ধন্যবাদ। আমি একটা বিষয় বলি, রোহিন হোসেন প্রিন্স বলছে যে 2014 সালের 5ই জানুয়ারি সরকার একতরফা নির্বাচন করেছে, এটা আদৌ সত্য না। 2005 সালের 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব দলের অংশগ্রহণই চাইছে, বিশেষ করে তখন বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আনার জন্য উনি চেষ্টা করেছেন। উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন 5টি শক্তিশালী মন্ত্রণালয় দেব, বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন। একটা কথা আমরা মনে করি, আমাদের নেত্রী বিশ্বাস করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এবং ওনার জনগণের প্রতি বিশ্বাস আছে, এবং উনি একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, কারণ ওনার বিশ্বাস আছে জনগণের প্রতি। উনি এই বাংলাদেশকে 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, দুর্নীতির বাংলাদেশ, যে বাংলাদেশ জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, যে বাংলাদেশ সন্ত্রাসীদের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে উনি বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছে। আর আপনি যেটা বলছেন যে আমাদের হেভিওয়েট নেতারা অনেকে বাদ পড়েছেন, এটা বাদ পড়েন নেই। আমাদের জননেত্রী শেখ হাসিনা একটি নির্বাচনী কোর কমিটি করেছেন, সেই কোর কমিটিতে কাজ করার জন্য সারা বাংলাদেশে নির্বাচনকে সুষ্ঠুভাবে দলের পক্ষে যাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার জন্য আমাদের এই হেভিওয়েট নেতা 2 জন জয়েন্ট সেক্রেটারি, 2 জন অর্গানাইজিং সেক্রেটারিকে উনি মনোনয়ন দেননি, তাদেরকে রেখেছেন। তারা কিন্তু যোগ্য,
তারা যার যার এলাকায় যোগ্য প্রার্থী এবং যাচাই বাছাইও তারা 1 নম্বরে ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মনে করেন যে এই সমস্ত নির্বাচন গুরুত্বপূর্ণদের আপনি কি একমত? আতাউর রহমান ঢালিও একমত হয়েছেন রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে যে আসলে প্রচুর টাকার দরকার তো নির্বাচনে, টাকার বিষয়টাও নিশ্চয়ই দলগুলো মাথায় রেখে নির্বাচনে মনোনয়ন দেয়। কি আমি হ্যাঁ, কি মানে টাকার বিষয়টি সম্পর্কে যদি কোনো মন্তব্য করতে চান, টাকার প্রসঙ্গ না, নিয়ে। নির্বাচনে তো ধরেন টাকা খরচ হবেই। আমরা মনে করি যে দল গ্রহণযোগ্য ব্যক্তি থাকলে নির্বাচনে টাকা এটা বড় ফ্যাক্টর না। আর আওয়ামী লীগ নির্বাচনে করার জন্য নির্বাচন কমিশন যে লিমিট করে দিয়েছেন যে এই টাকার ভিতরে নির্বাচন করবে, আওয়ামী লীগের প্রার্থীরা এই টাকা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেই নিয়ে বা নিজে খরচ করে এই নির্বাচন পার করে আসতে পারবে। এখানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যে কয়জন নির্বাচনে এখন ইয়েতে আসছে পরিচালনা কমিটি, তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আসছে। আমাদের সাথে পার্থক্য হলো যে আমাদের এরা নির্বাচন ফর্ম সাবমিটই করেনি। না না ফর্ম নিছে, আর সাবমিটের সাথে ওরাও তো সাবমিট করে নাই। আপনি যাদের কথা বলতেছেন আমাদের এরাও তো সাবমিট করে নাই। আপনাদের কিন্তু ফর্ম নিছে, আলাল সাহেব ফর্ম নিছে, মিন্টু সাহেব ফর্ম নিছে, সব নিছে। মানে কি তারা কিন্তু না না তারা কিন্তু দলীয় টিকেটটা পেয়েছে, দলীয় যে এটা থাকে দলীয় টিকেটটা পেয়েছে। আমি এই রহস্য নিশ্চয়ই আমাদের সামনে কালকে আরো পরিষ্কার হবে যে কেন এই 3 হেভিওয়েট নেতা বিএনপি করছেন না নির্বাচন। দলীয় টিকেট না, দলীয় টিকিট দেয়নি তো, সিদ্ধান্ত দিয়ে ধন্যবাদ এসএম কামাল হোসেন, মাননীয় ধন্যবাদ আতাউর প্রধানমন্ত্রী রহমান সিদ্ধান্ত দিয়ে দেয়নি যে তাদেরকে নির্বাচনে কাজ করা। আপাতত বিদায়। রাজকাহন থেকে আগামীকাল বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন থাকবে খোলা।